দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইউনূস। আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কক্সবাজার সমুদ্র সৈকতে ৬২ ফুট উঁচু প্লাস্টিকের দানব, ব্যবহার হয়েছে ১০ টন বর্জ্য। এবারে পুরো আয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ এক পরিবারের সদস্য, তাই কারো উস্কানি ব্যক্তি পর্যায়ে নেওয়া ঠিক হবে না। আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেছেন। ধর্মীয় নেতারাও দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে একমত পোষণ করেছেন। দর্শক, এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, হাতে পাওয়া মাত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্যই জানিয়েছেন। বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই অপপ্রচারের জবাব দেওয়ার তাগিদ জানিয়েছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝে ফেলেন যে বাংলাদেশে দরকার। ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কী বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে। ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। ভারতের চেন্নাইয়ে অনুমতি ছাড়া বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। এর মধ্যে ১০০ জন নারী। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা বন্ধের দাবিতে গতকাল এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় বিজেপি, আরএসএস, এভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা করায় ৩ যুবককেও গ্রেপ্তার করা হয় সেখানে। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা বলেছে, বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণা দেয় এই সংগঠনটি। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিনি আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকেই সরাতে বিটিআরসিকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারকে নিয়েও তাকে নানা ধরনের কটূক্তি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়েও নানা কথা বলেছেন শেখ হাসিনা। এতে বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে দাবি করে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এটি কি সব আসামির ক্ষেত্রে? আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী। উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। তিনি জানান, শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। মরক্কোর রাবাত শহরে
রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কাভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে। ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য অপসারণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী সুযোগ রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো এই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত সরকারই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ এসেছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এমন কিছু আসেনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই 2 মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে আজ এমন কাজ করেছেন এই রাজনীতিবিদ। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শিরোনামে একটি সভায় এমনটি করেছেন তিনি। রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না। দর্শক, খবরের শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ এক পরিবারের সদস্য, তাই কারো উস্কানি ব্যক্তি পর্যায়ে নেওয়া ঠিক হবে না। আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথাই বলেছেন। এই প্রসঙ্গে একটি রিপোর্ট রয়েছে, সেটি চলেন দেখে আসব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতা ও মতপথের অনুসারীদের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে একে একে আসতে থাকেন অতিথিরা। 4:30টার দিকে শুরু হয় বৈঠক। এতে দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। আমরা যেমন সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যেখানে এটা একটা মানবিক সম্পর্ক, যেটা ভয়মুক্ত। জাতীয় ঐক্য নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে, তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, যে তাদের যে ব্যবস্থা, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না। আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে
রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। আমরা এমন একটা বাংলাদেশ করব, এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। বৈঠক শেষে বিভিন্ন ধর্মের নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সরকার প্রধানের উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন তারা। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার, এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই। আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন অন্য ধর্মের নেতারা। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে। আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। বৈঠকের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে, তা আমরা কতটুকু প্রস্তুত আছি। আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। জাতীয় ঐক্য তৈরির উদ্দেশ্যে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবে নদী ও পানির অধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণসভায় এমন মন্তব্যই করেছেন তিনি। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। প্লাস্টিকের দূষণের ভয়াবহতা ঠেকাতে কক্সবাজার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে ৬২ ফুট উঁচু প্লাস্টিকের এক দানব। এতে ব্যবহার করা হয়েছে ১০ মেট্রিক টন বর্জ্য। এটি দেখতে ভিড় করছেন পর্যটকরা। সেখানে আগামী ৪ মাস থাকবে এই দানব। ছয়তলা ভবনের সমান উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহৃত হয়েছে ফেলে দেয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে সচেতনতা বাড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এই প্লাস্টিক দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থীর ১২ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে ৬২ ফুট উচ্চতার এই ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে ১০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারের সমুদ্র সৈকতে। তাদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক বর্জ্যে আশঙ্কাজনক হারে বাড়াচ্ছে দূষণ। হুমকিতে পড়েছে পরিবেশ প্রতিবেশ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোক্তা জামাল উদ্দিন ভুইয়া জানান, পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে নিরুৎসাহিত করার লক্ষ্যেই এটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন। এই সংগৃহীত প্লাস্টিক ৪ মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব এবং ইতোমধ্যে ১৫ টন প্লাস্টিক আমাদের বিভিন্ন নাগরিক এবং পর্যটকেরা
স্থানীয় নাগরিক এবং পর্যটকেরা এখানে জমা দিয়েছেন, তার বিনিময়ে তারা হয় খাদ্যপণ্য পেয়েছেন, তা না হলে তারা উপহার হিসেবে নানা ধরনের জিনিস পেয়েছেন। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করব। এই ভাস্কর্যের পাশে বিদ্যানন্দর পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, ফলে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। দীপ্ত, বার্তাকক্ষ। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করার কাজ চলছে, তারা কেউ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। আজ সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ বাহিনীর উপর জনগণের আস্থা ফেরানোর কাজ চলছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা আইন ভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি। ছাত্র জনতার ত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আইজিপি। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ছাত্র জনতার বিপক্ষে যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাম, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে। পুলিশ প্রধান বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে অনেক মামলা হয়েছে, অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে নির্দোষ কিন্তু আসামি হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সরাসরি গুলি চালানোর প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনীর জন্য সুষ্ঠু অস্ত্র নীতিমালা করা হবে। এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। তো মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের থিওরিটা আছে। তিনি জানান, পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা কিভাবে ফেরানো যায় সে বিষয়ে আগে কাজ করা হবে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনী কাজ করছে। একটা জিনিস আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি, যে নিরপেক্ষ নির্বাচন করার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে, আপনারা আগে দেখেছেন। আইজিপি বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা 7টার দিকে একটি মাইক্রোবাসে তাকে সেখানে নেওয়া হয়। ভৈরব রেল স্টেশনে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। কাল তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। চন্দন চট্টগ্রামের কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা। আমরা জিজ্ঞাসাবাদ করার পরে আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব। এটা তদন্তের ব্যাপার, এটা আমরা কি করব এটা জিজ্ঞাসাবাদের পরে বোঝা যাবে। আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি, দুইজনকে একসাথে, আমরা দুইটাই মূল দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াসি ক্যাম্পেই প্রাণ হারিয়েছেন 20 জন, আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকি 30 জন প্রাণ হারিয়েছে অন্যান্য জায়গায়। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 44,532 জনে পৌঁছেছে। জন্মহার বাড়াতে সন্তান নেয়ার জন্য দম্পতিদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে চীন। কাঙ্ক্ষিত সাফল্য না আসায় এবার বিশ্ববিদ্যালয়গুলোতে বিয়ে ও ভালোবাসা কোর্স চালু করছে দেশটির সরকার। এতে বিয়ে ও সন্তান গ্রহণে উৎসাহিত করা হবে।
চীনে দ্রুত হারে বাড়ছে বয়স্কদের সংখ্যা, আবার জন্মহার নেমে এসেছে সবচেয়ে নিচে। 2023 সালে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পেয়েছে দেশটিতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে 1.4 বিলিয়ন মানুষের বাস। তবে দেশটিতে বয়স্ক জনসংখ্যার হার দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে সরকারের ব্যয়ের চাহিদা বাড়িয়ে দেবে এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। তাই বিবাহ, প্রেম, উর্বরতা ও পরিবার নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটি। এখন থেকে শিক্ষার্থীদের বিয়ে ও ভালোবাসার কোর্স করাবে তারা। এছাড়া তরুণ দম্পতিদের সন্তান নিতে আগ্রহী করে তুলতে নানা সুযোগ সুবিধা দিচ্ছে বেইজিং। চায়না জিয়াংশু সিনহুয়া পত্রিকা জানিয়েছে, দেশটিতে জনসংখ্যার এই ক্রান্তিকালে একমাত্র ভরসা কলেজের শিক্ষার্থীরা। গত কয়েক দশকে বিবাহ ও ভালোবাসার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কর্তৃপক্ষ বলছে, এই কোর্স সঠিক বয়সে সন্তান জন্মদান ও বিবাহ করার প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করবে। কোর্সগুলো তাদের বিবাহ ও ভালোবাসাকে সঠিকভাবে বুঝতে এবং এই সম্পর্ক চালিয়ে যেতে সাহায্য করবে। চায়না পপুলেশন নিউজের জরিপে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থীদের 57% বলেছে তারা প্রেমে পড়তে চান না। এর প্রধান কারণ তারা আসলে জানেনই না একসঙ্গে কিভাবে পড়াশোনা ও ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখা যাবে। যদিও জনসংখ্যাবিদরা বলছেন, এই পদক্ষেপগুলো তরুণ চীনাদের খুব কমই আকৃষ্ট করতে পারবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কক্সবাজার সমুদ্র সৈকতে ৬২ ফুট উঁচু প্লাস্টিকের দানব, ব্যবহার হয়েছে 10 টন বর্জ্য। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।